নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুরতাহালের পর ময়না তদন্তের নথি কোথায়? ওই নথি না হলে সত্যি করে কি ময়না তদন্ত করা যায়? সুপ্রিম কোর্টে বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্য সরকারের আইনজীবী, অর্থাৎ রাজ্য সরকার যে অনেক কিছু গোপন করতে চাইছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে। প্রথম কথা দেখুন, ফরেনসিক রিপোর্ট, ওই যে বেলগেছিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি আছে, সেখানে পাঠানো হয়েছিল। আমি কয়েকদিন আগে একটা প্রশ্ন করেছিলাম যে মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করার কথা চিকিৎসকদের, কিন্তু আর্জি করে হতবাগিনীর মৃতদেহের ফরেনসিক নমুনা কারা সংগ্রহ করেছিল? তারা কি চিকিৎসক? ঘটনাস্থলের ফরেনসিক নমুনা সংগ্রহ করতে পারেন ফরেনসিক সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, সেই ক্ষেত্রে যারা এক্সপার্ট, নট নেসেসারিলি যে তাদের চিকিৎসক হতে হবে। কিন্তু মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করার দায়িত্ব একেবারে চিকিৎসকদের। আর্জি করে হতভাগিনীর মৃতদেহের ফরেনসিক নমুনা কারা সংগ্রহ করেছিল? প্রশ্ন উঠছে, চিকিৎসকরা কি সংগ্রহ করেছিল নাকি অন্য কেউ? সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন যে সিবিআই আবার ফরেনসিকের যে নমুনা বা যে রিপোর্ট, সেটাকে অন্য কোনো সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা করাবে, সম্ভবত দিল্লির এইমস থেকে। এখানে একটা বড় রকমের প্রশ্নচিহ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। 6টার পরে ময়না তদন্ত হয় না, এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছিল বলে আইনজীবীরা বলছেন। 12টা 47 মিনিটে ডেথ সার্টিফিকেট, 2:55 জেনারেল ডায়েরি, আর রাত্রিবেলা সবকিছু চুকে বুকে যাওয়ার পর এফআইআর। অনেক কিছু প্রশ্নের জন্ম নিচ্ছে। কেন মৃতদেহ সৎকারের পর এফআইআর করতে হলো? এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। সিবিআই কে আরেকটা স্ট্যাটাস রিপোর্ট দিতে বলা হয়েছে। সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট মুখবন্ধ খামে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চে, প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি জেবি পাদ্রিওয়ালা, মাননীয় বিচারপতি মনোজ মিশ্র সেটা পড়েছেন। পড়ে সেই রিপোর্টে কি আছে সেটা কিন্তু এজলাসে তারা বলেননি, শুধু বলেছেন আরো একটা স্ট্যাটাস রিপোর্ট দরকার সিবিআই এর কাছ থেকে। আগামী 17ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। দেখুন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে জুনিয়র চিকিৎসকদের ধর্মঘটের ফলে 23 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের আইনজীবীরা বলেছেন ধর্মঘটে চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তখন প্রধান বিচারপতি বলেছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। ন্যাশনাল টাস্কফোর্সের রিপোর্ট যখন আসুক, কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে হবে এবং জুনিয়র চিকিৎসকদের 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে। দেখুন, জুনিয়র চিকিৎসকরা কিন্তু কাজটা করতে চান। তারা চাইছেন যে আরজি করের ঘটনার বিচার, দোষীদের শাস্তি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই বিভৎস ঘটনার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে দেশের আইন অনুযায়ী শাস্তি দেয়া হোক। সারা দেশ, এমনকি বিদেশেও বহু মানুষ আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এর দিকে চোখ রেখেছে। 10:30টায় শুনানি শুরু হয়, 3 ঘন্টার বেশি সময় ধরে শুনানি চলেছে। এখন প্রশ্ন হলো, সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্টে কি সুপ্রিম কোর্ট সন্তুষ্ট?
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবজারভেশন বা বক্তব্য বা নির্দেশ যাই বলুন না কেন, সিবিআই এর দেওয়া এই স্ট্যাটাস রিপোর্টে কি আছে এখনো পর্যন্ত আমরা জানি না। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা মৃতদেহের ফরেনসিক পরীক্ষার পদ্ধতি নিয়েই গুরুতর প্রশ্ন তুলেছেন। মাত্র 27 মিনিটের ভিডিও ফুটেজ 4টে ক্লিপ সিবিআই এর হাতে দেয়া হয়েছিল, এটা নিয়েও প্রশ্ন আছে। যদিও রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বাল বলেছেন সমস্ত ফুটেজ সিবিআই কে হস্তান্তর করা হয়েছে। এখন প্রশ্ন হলো, হতভাগিনীকে অত্যাচার করে খুন কি একজনই করেছে, নাকি এটা গণধর্ষণের ঘটনা? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো আমরা পাইনি। স্ট্যাটাস রিপোর্ট সিবিআই যে দিয়েছে, হয়তো সিবিআই মুখবন্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সেখানে তারা হয়তো আরো সময়ও চেয়েছে। সেই জন্যই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সিবিআই কে আরো একটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত সিবিআই এর যে ফাইন্ডিংস, আরো কিছু তথ্য প্রমাণ প্রয়োজন, হয়তো কিছু মিসিং লিঙ্ক আছে, সেই মিসিং লিঙ্কগুলোকে সিবিআই কে এবার খুঁজে বার করতে হবে। এবং সেকেন্ড স্ট্যাটাস রিপোর্ট না দেয়া পর্যন্ত বোঝা যাবে না এই নৃশংস কাণ্ড একজনই ঘটিয়েছে নাকি আরো কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। সিআইএসএফ এর নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছে সুপ্রিম কোর্ট, বিশেষ করে মহিলা জওয়ানদের, তাদের থাকা, তাদের ডিউটি করার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো সমস্যা না হয়, সেটা এনশিওর করতে বলা হয়েছে। কপিল সিব্বাল দেখলাম বলছেন খুব কাছাকাছি নাকি সিআইএসএফ এর পার্সোনালদের রাখা হয়েছিল, কিন্তু যে বেসিক লজিস্টিক্স দেওয়ার কথা সিআইএসএফ এর জওয়ানদের, যেমন বডি ক্যামেরা, যেমন মেটাল ডিটেক্টর, সেগুলো কিন্তু তারা পায়নি। তাই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন এই বিষয়গুলোকে যথাসম্ভব দ্রুততার সঙ্গে রাজ্য সরকারকে করতে হবে। দেখুন, জুনিয়র চিকিৎসকরাও তো কাজে ফিরতে চান। তারা দাবি করছেন যে হতভাগিনীর হত্যাকারী কে বা কারা সেটা জনসমক্ষে আনা হোক, কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের ধারণা হয়েছে হত্যাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদেরকে হুমকি দেওয়ার ঘটনাও কিন্তু সামনে আসছে, এবং সেটা নিয়ে চিকিৎসকদের আইনজীবীরা সুপ্রিম কোর্টে সওয়াল পর্যন্ত করেছেন। প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণভাবে বলেছেন যে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে হবে। যদি তারা না ফেরেন, তারপর যদি রাজ্য প্রশাসন কোনো দমনমূলক ব্যবস্থা নেয়, তাহলে সুপ্রিম কোর্টের কিন্তু কিছু করণীয় থাকবে না। এবং একই সঙ্গে রাজ্য সরকারকে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন। ন্যাশনাল টাস্ক ফোর্স কবে রিপোর্ট দেবে, সেই রিপোর্টের সুপারিশ কি হবে, সেই রিপোর্ট কবে গৃহীত হবে, সেটা কিন্তু একটু দীর্ঘসূত্রিতা থাকবে। সেই দীর্ঘসূত্রিতার বিষয়টাকে এখানে যেন প্রাধান্য দেয়া না হয়, এখানে যেন মানে যত দ্রুত সম্ভব রাজ্য সরকারের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। অনেকে ভেবেছিলেন বোধহয় আজকেই সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট দেবে। সুপ্রিম কোর্ট তো ভার্ডিক্ট দিতে পারে না। সুপ্রিম কোর্ট মনিটরড ইনভেস্টিগেশন হচ্ছে, স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখে সিবিআই কে আর একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে বলেছেন, এবং সিবিআই কিছু মৌলিক প্রশ্ন তুলে দিয়েছে। এক, যে মৃতদেহের ফরেনসিক পরীক্ষা কারা করেছে, তারা কি চিকিৎসক? যদি চিকিৎসক না হন তাহলে কিন্তু গুরুতর ল্যাপসেস, কারণ মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিক চিকিৎসকরা, আর ঘটনাস্থলের নমুনা, ফরেনসিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিক এক্সপার্টরা। তারা নেসেসারিলি
যে চিকিৎসক হবেন তার কোনো মানে নেই, কিন্তু মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহের সোল রেসপন্সিবিলিটি ফরেনসিক চিকিৎসকদের। এইমস বা অন্য কোনো ফরেনসিক ল্যাবরেটরিতে সিবিআই পাঠাচ্ছে। সেই রিপোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, হতবাগিনীর পোশাক কি সিবিআই কে হস্তান্তর করা হয়েছিল? মাত্র 27 মিনিটের ফুটেজ কেন দেয়া হলো? 6টার পরে ময়নাতদন্ত করার নিয়ম নেই, তা সন্ধ্যে 6টার পরে কেন ময়নাতদন্ত করা হলো? আর সব থেকে পার্টিনেন্ট প্রশ্নটা সুপ্রিম কোর্ট আগেই তুলেছিল, সবকিছু হয়ে যাওয়ার পর কেন এফআইআর দাখিল হলো, এবং কি এফআইআর দাখিল হয়েছিল আপনারা সবাই জানেন। কে বয়ানটা লিখেছিল? মৃতার পরিবারের কেউ লিখতে পারেনি। মৃতার ঘনিষ্ঠ বন্ধু তারা আইনজীবীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন, তিনিও লিখতে পারেননি। এক নেতা লিখেছিলেন, সেখানে রাজ্য সরকারের উপর আস্থা আছে একথা বলা হয়েছিল। পুলিশের ভূমিকাকে কাঠগড়ায় তুলেছেন মৃতার পরিবার। তাদের বক্তব্য যে ডিসি নর্থ যেদিন ঘটনা ঘটলো, যেদিনকে মৃতার শরীর নিয়ে আসা হলো, তার বাড়িতে দোতলার বাস ঘরে মৃতাকে শায়িত যখন আছেন শেষকৃত্যের জন্য, যখন তাকে নিয়ে যাওয়া হবে, ঠিক সেই ফাঁকে ডিসি নর্থ মৃতার বাবাকে টাকার অফার দিয়েছিল। তারপর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় দপ্তরে একটা ভিডিও দেখিয়ে বলল যে মৃতার বাবা বলেছেন যে টাকা পয়সা দেওয়ার অভিযোগ কারা তুলছে, এরা তদন্ত ঠিকভাবে হোক চান না। তখন মৃতার বাবা বলেছিলেন যে চাপের মুখে তিনি এই ধরনের বক্তব্য রাখতে বাধ্য হয়েছিলেন। কলকাতা পুলিশ এখনো পর্যন্ত মৃতার বাবার তোলার অভিযোগকে খণ্ডন করেনি, তাদের হয়ে সাফাই দিতে নেমেছিল রাজ্যের 2 মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা। কেন পুলিশের হয়ে সাফাই দিলেন যেখানে পুলিশ কোনো কথা বলেনি? তারপরে শুনুন, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা চেহারা কিন্তু ধরা পড়ে গেছে, জানেন তো, দেশের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে। ডিওয়াই চন্দ্রচূড় কি বললেন? 9 সেপ্টেম্বর শুনানিতে কপিল সিব্বালকে তিনি প্রশ্ন করেছেন, যদি 4447টি সিসি ক্যামেরা থাকে তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? এটাই তো মূল কথা। 4740টা সিসি ক্যামেরায় যদি মোড়া থাকে তাহলে এই ধরনের ঘটনা কি ঘটতে পারে? এটাই তো প্রশ্ন। অর্থাৎ জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। পুরো বিষয়টার মধ্যে রাজ্য সরকারের একটা কিন্তু গাফিলতি আছে। তারা বলেন না নিরাপত্তা ব্যবস্থা তারা ঢেলে সাজিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে মিরাকেল কি কি হয়েছে আপনারা সব জানেন। এই সন্দীপ ঘোষের মতো দুর্বৃত্তরা দাপিয়ে বেড়ায়, অবিক দে, বিরূপাক্ষ, উত্তরবঙ্গ লবির দাবদাবার কথা আমরা জানছি। বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রের কি পরিমাণ দুর্নীতি হয়েছে, কি পরিমাণ টোকাটকি করে পরীক্ষায় পাস, টাকার বিনিময়ে অনার্স, ফেল করা ছাত্র নাকি ইউনিভার্সিটির টপার হয়ে যাচ্ছে। মেধাবী ছাত্রছাত্রীরা ক্লাস করতে চাইলেও দুর্বৃত্তরা বলছে ক্লাস করতে হবে না, টুকে পরীক্ষায় পাশ করা যাবে। এইসব নানা ঘটনা আরজিকরের এই হতবাগিনীর নির্মম হত্যাকাণ্ডের পর পাবলিক ডোমেনে চলে আসছে। আর নাটের গুরু তো আছেনই, তিনি উত্তরবঙ্গ লবির একটা মিডল রান সন্দীপ, তার উপর অনেক আছে। পিরামিডের মাথায় আছে গিটার বাদক, এবং একেবারে তৃণমূল স্তর পর্যন্ত এই দুষ্ট চক্র কাজ করছে। এই দুষ্ট চক্রকে বেআব্রু করতে হবে এবং আইন অনুযায়ী পদক্ষেপ করতে হবে। আজকে আদালত জানতে চেয়েছে এই সন্দীপ ঘোষের বাড়ির থেকে আরজিকর হসপিটালের দূরত্ব কত। কৌশলী বলেছেন 12 থেকে 15 মিনিট। সন্দীপ ঘোষ নাকি সকাল 10টায় খবর পেয়েছিলেন, তিনি 7 সকালে তার ড্রাইভারকে ফোন করে কেন তলব করেছিলেন। এরকম অনেক ঘটনার উল্লেখ আছে। কেন 7 তাড়াতাড়ি সেমিনার রুম সংলগ্ন বাথরুম ভাঙা হয়েছিল, এই প্রশ্নও আজকে
সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মধ্যে উঠেছে। তবে রাজ্য সরকার যেসব কথা বলেছে, যেসব দাবি করেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কিন্তু সেগুলোকে বারবার প্রশ্ন তুলেছে। 4447টা সিসি ক্যামেরা থাকলে এই ধরনের ঘটনা ঘটে কি করে? সন্ধে 6টার পর ময়না তদন্ত কি করে হয়? ফরেনসিক নমুনা মৃতদেহের কে বা কারা সংগ্রহ করলো? তারা কি চিকিৎসক? এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত কিনারা করা মুশকিল হবে যে অপরাধী একজন না একাধিক জন। পরতে পরতে বিভিন্ন প্রশ্ন রয়েছে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ খুব সঙ্গত কারণেই সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কোর্টে কিছু বলেননি। তারা খুঁটিয়ে পড়েছেন সিবিআই এর দেওয়া স্ট্যাটাস রিপোর্ট প্রায় মিনিট 20 ধরে। তারপর তারা সিবিআই কে আরেকটা স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা বললেন। অর্থাৎ সিবিআই এর উপর সুপ্রিম কোর্টও কিন্তু চাপ বাড়াচ্ছে। আজকে সারা দেশের চোখ ছিল ইউটিউবে এবং টিভির পর্দায়। সমস্ত টিভি চ্যানেল সরাসরি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে আর্চিকর মামলার শুনানির সরাসরি সম্প্রচার করেছে। নজিরবিহীন ঘটনা। এখন জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাল বিকেল 5টার মধ্যে কাজে ফিরবেন কিনা সেটা পরে জানা যাবে। তারা কাজেও করবেন এবং একই সঙ্গে তাদের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন, এমনও হতে পারে। কিভাবে সেটা করবেন, কি মেকানিজম তারা ইভলভ করবেন, সেটা আমরা নিশ্চয়ই জানবো। হ্যাঁ, তাদেরকে তো কাজে ফিরতেই হবে এবং তারা তো কাজে ফিরতে চান। তারা তো শুধু অভাগিনীর হত্যাকারী কে বা কারা সেটা চান, জানতে চান এবং একই সঙ্গে তারা জাস্টিস চান। শুধু তারা নয়, দেশের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ, বিদেশে যারা এই খবর রাখেন, তারাও জানতে চান কেন এই মেয়েটিকে অকালে চলে যেতে হলো, কি জেনেছিল মেয়েটি, সে কি হুইসেল ব্লোয়ার হয়ে গেছিল? এই প্রশ্নগুলোর সদুত্তর কিন্তু আমাদের পেতেই হবে। যেমন ল্যান্সেট পত্রিকা, যেটা চিকিৎসা বিজ্ঞানে নানা রকম গবেষণামূলক নিবন্ধ যে পত্রিকায় প্রকাশিত হয়, সেখানেও আর্চিকরের ঘটনার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি উদ্বেগ জানিয়েছেন। তাহলে এই ধরনের ঘটনা তো নজিরবিহীন, মানে এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা যায় না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা বলেছেন আওয়ার ডটার, অবশ্যই আমাদের মেয়ে, কারুর কন্যা, কারুর বোন, কারুর বান্ধবী, এবং অবশ্যই আমাদের একজন সহনাগরিক। রবীন্দ্রনাথের ভাষায় না, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে। হতভাগিনীকে মাত্র 31 বছর বয়সে জীবন দিয়ে আমাদের অনেক সত্যের সামনে দাঁড় করিয়ে দিল। 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে যখন আবার শুনানি হবে, সিবিআই এর মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দেবে এবং ফরেনসিক রিপোর্ট তারা পেয়ে যাবেন। অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, সেই প্রশ্নের সদুত্তর এখনো পাওয়া যায়নি। এবং 96 ঘন্টা পরে, ঘটনা ঘটার 96 ঘন্টা পরে সিবিআই তদন্তভার হাতে নিয়েছে এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা কিন্তু বারে বারে আজকে বলেছেন যে সরকার অসহযোগিতা করছে, সব রিপোর্ট তারা পায়নি। মাত্র 27 মিনিটের ফুটেজ তাদের হাতে দেওয়া হয়েছে এবং ঘটনা ঘটার প্রায় 100 ঘন্টা পরে তারা তদন্তের দায়িত্বভার হাতে নিয়েছেন। পরস্পর বিরোধী বয়ান, নানা রকম অসঙ্গতি। এবং দেখুন, রাজ্য প্রশাসন তো সিবিআই কে সাহায্য করবে না। অতীতেও আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো বিষয়ে তদন্ত করলে রাজ্য প্রশাসন সহযোগিতা করে না, পদে পদে বাধা সৃষ্টি করে। আরজি করের মামলার যখন শুনানি হচ্ছে, তখন আরো একটা খবর এলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইডি তাকে যেন জেরা না করে দুর্নীতি মামলায়, সেই জন্য এতে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বেলা এম দ্বিবেদী ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে না, অভিষেকের এই আর্জি মানা সম্ভব নয়,
তারা খুব শীঘ্রই রায় দেবেন। সম্ভবত অভিষেক এই যে কলকাতায় তাকে জেরা করুক ইডি এটা চেয়েছিলেন, এটা মানা হচ্ছে না। তদন্তকারী সংস্থা যেখানে ডাকবেন সেখানে তাকে যেতে হবে। কারণ অভিষেক সাংসদ, তিনি দিল্লিতে যান, দিল্লিতে তার বাসভবন আছে, তিনি তো দিল্লি যান না তা নয়। তাই দিল্লিতে গিয়ে কেন তিনি তদন্তকারী সংস্থার মুখোমুখি হবেন না? অভিষেকের যুক্তি ছিল তিনি তো কলকাতাতেই থাকেন, কলকাতায় তাকে ডাকলে পরে তিনি যাবেন। তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল কলকাতায় এরকম প্রভাবশালীকে জেরা করতে গেলে সমস্যা হতে পারে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তারা দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট অভিষেকের আর্জি খারিজ করে দিয়েছে। আর একটা কথা বলি, গত কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে নানা রকম মিথ্যা খবর পরিবেশন হচ্ছে। এমনকি তার স্ত্রীকে নিয়েও কথাবার্তা হচ্ছে, যেগুলো সর্বৈব মিথ্যে এবং উদ্দেশ্য প্রণীতভাবে একটা সেকশন থেকে ছড়ানো হচ্ছে। এবং বহু ফোন আমাদের কাছেও আসছে, দাদা এই ঘটনা সত্যি কিনা। আমরা বলেছি এগুলো গুজব, এগুলো উদ্দেশ্য প্রণীতভাবে প্রধান বিচারপতিকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। যারা করছেন প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। সমস্ত রায় আমাদের মনঃপুত নাও হতে পারে, তা বলে প্রধান বিচারপতিকে কি বলবো, এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা কথা তার সম্পর্কে বলা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আজকে তো 3.5 ঘন্টার উপরে টানা শুনানি হল, সারা দেশের মানুষ সরাসরি সম্প্রচার দেখেছেন এবং প্রত্যেকটা বিষয় নিয়ে প্রধান বিচারপতি এবং তার সতীর্থ 2 জন বিচারপতি মন্তব্য করেছেন, রায় দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের ফিরতে হবে কাজে, 10ই সেপ্টেম্বর 5টার মধ্যে রায় দিয়েছেন এবং বলেছেন এই রায় অমান্য করার ফলে যদি রাজ্য সরকার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিছু করার থাকবে না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যে জুনিয়র ডাক্তারদের প্রতি সহানুভূতিশীল সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু একই সঙ্গে জনস্বাস্থ্য পরিষেবাটাকেও তো রক্ষা করতে হবে। এবং রাজ্য সরকার যে কিছু একটা ঢাকতে চাইছে এটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝে গেছে। সন্ধে 6টার পর ময়না তদন্ত হয় কখনো, এই প্রশ্ন তুলেছে। কে বা কারা মৃতদেহের ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের উপর যেমন সাধারণ মানুষের চাপ আছে দ্রুত তদন্তের নিষ্পত্তি, সুপ্রিম কোর্টও কিন্তু প্রথম স্ট্যাটাস রিপোর্টটা দেখে আর একটা স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে। অর্থাৎ সিবিআই কিন্তু তদন্ত যে ঠিক পথে এগোচ্ছে, কিছু মিসিং লিঙ্ক আছে, সেটাই হয়তো তারা সেকেন্ড স্ট্যাটাস রিপোর্টে উল্লেখ করবে এবং সেই মিসিং লিঙ্কগুলো জোড়ার জন্য যে তথ্য প্রমাণ লাগে সেটা পেশ করবে। সেই জন্যই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কথা বলেছে। আর একটা কথা আমার দর্শকদের জানিয়ে রাখি, বিচার কিন্তু শুরু হবে নিম্ন আদালত, তারপর হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট অব্দি যায় সাধারণত এই সমস্ত মামলা, সময় সাপেক্ষ। সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট দেবে না, চার্জ গঠন করে বিচার শুরু হবে নিম্ন আদালত থেকে। সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে তাদের অবজারভেশন, তাদের নির্দেশ দেবে, সেটা তারা দিয়েছে। এখন সবার নজর থাকবে 17ই সেপ্টেম্বর সিবিআই এর পেশ করা দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে কি আছে তার উপর।